গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সাবধানে আছো, নিরাপদে আছো। আবার একটা দিন শুরু হলো, নতুন দিনলিপি নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আর একটু আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো, আমার চোখের জন্য একটু বেশিক্ষণ ঘুমাই, উঠতে দেরি হয়ে গেছে। তারপরে ছাদে গিয়ে গাছগুলোকে জল দিয়েছি। কালকে বিকেলে বেরিয়েছিলাম, ছেলে জল দিয়েছে কিন্তু বেশি দেয়নি। গাছগুলো যেন আমাকে দেখে ডাকছে, এত শুকিয়ে গেছে। তোমাদের দেখাতাম কিন্তু এত রোদ না, আমি বলেছি না আমার রোদটা আমি নিতে পারি না, সূর্যের জোরালো আলোটা নিতে পারি না এই চোখটার জন্য। যাই হোক, তোমাদের দেখাই আজকে কতগুলো ফুল ফুটেছে। দেখো আজকে এই কটাই ফুল ফুটেছে। আজকে শুক্রবার, আজকে সন্তোষী মায়ের দিন। অনেকেই সন্তোষী মা করো, আমি মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার শুরু করছি। আর এই একটা ফুল ফুটেছে, আর এই যে একটা গোলাপি জবা ফুটেছে। আজকে লাল জবা ফোটেনি, একটু ফুল আনাবো, কারণ আজকে তো সন্তোষী মায়ের পুজো, মা শারদাই সন্তোষী মা। যাই হোক, তোমাদের অনেক না কমেন্ট পাচ্ছি, এত ভালো লাগছে কমেন্টগুলো পড়ে, তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাহলে শুরু করা যাক আজকের দিনটা। আর আমি এই ব্লগটাকে আজকের দিনে সেরকম কিছু দেব না, কিন্তু আমি কালকে যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোল পার্কে গিয়েছিলাম, সেখানে কিছু কিছু ছবি আমি ভিডিও তুলতে পেরেছি। ওনারা যদিও একটু আপত্তি করেননি কিছু কিছু ক্ষেত্রে, তবু আমি মানে বলা যায় প্রত্যেক জায়গার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে না, সেই জন্য নিয়ম মেনে আমি অল্প অল্প তুলেছি। সেটাই আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করব। আবার আজকের ব্লগের যেগুলো সেগুলো আমি কালকে শেয়ার করব। ঠিক আছে, তাহলে দিনটা শুরু করা যাক। তোমরাও দিনটা শুরু করো। আর স্কুল, কলেজ, অফিস যে যেখানে যাচ্ছ তারা সাবধানে যাও, এবং রাত্রে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি সাবধানে ফিরে আর পরিবারের সঙ্গে টাইমটা কাটাও। তাহলে দিনটা সবার ভালো কাটুক, বিপদ মুক্ত কাটুক, সেটাই হচ্ছে ঠাকুর আর মায়ের কাছে আমার প্রার্থনা। তাহলে শুরু করি দিনটা। এটা গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউশন। আর এখানে কিন্তু অনেক ধরনের ভাষা শেখা যায়, লাইব্রেরি আছে, আঁকা শেখানো হয়, এই সমস্ত অনেক কিছু আছে। চলো তোমাদের একটু দেখাই, কিন্তু পুরোটা দেখাতে পারবো না, কারণ এখানে ভিডিও, ছবি তোলা কোনো কিছু অ্যালাউ নেই। যতটা বাইরে থেকে দেখানো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর চলো, এখানে প্রতিদিন 4:45টার সময় এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি মানে হয়, আর খুব ভালো লাগে। আমি অনেক পারমিশন নিয়ে ছবিটা তোমাদের দেখাচ্ছি। আর আরও একটা বিল্ডিং আছে ওইদিকে, সেখানে সমস্ত ফ্রেঞ্চ, জার্মানি সব রকম ভাষা শেখানো হয়। আর এবার আমি ফিরবো, তাই যাওয়ার সময় এই যে গড়িয়াহাটে যে বসে না সেরামিকের জিনিসপত্র নিয়ে, আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দেখো কেমন লাগছে আর কি, বলে কেমন লাগলো। আর এই যে ফটোর দোকানে এসেছি, এই দাদার কাছে আমার একটা রবি ঠাকুরের ফটোর ফ্রেমটা ভেঙে গেছে, ওই কাঁচের ফ্রেমটা, ওটা ঠিক করার জন্য। আর ফটোগুলো দেখো কি অপূর্ব, তাই না? আমি তো ঘর সাজাতে ভালোবাসি, ওই জন্য আমার এগুলো ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যের আলোতে দেখো গড়িয়াহাটের রাস্তাটা, এবার তো বাড়ি ফিরবো, অটো করে যাচ্ছি। আর দেখো আমার সেই রামকৃষ্ণ মিশন কি সুন্দর লাগছে, সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। কেমন লাগলো তোমরাও জানিও, আশা করি ভালোই লাগবে। আচ্ছা, একটা কথা বলার জন্যই আরও এলাম জানো। আমার ব্লগ দেখে একজন দিদি উনি লিখেছেন, আমি না নামটা প্রচণ্ড ভুলে যাই, তোমরা ক্ষমা করে দিও। উনি লিখেছেন, আপনার তো 28 বছরের ছেলে আছে, ও নিশ্চয়ই স্বাবলম্বী, তাহলে ও আপনাকে কেন নিয়ে যাচ্ছে না? তাহলে কেন আপনি এত কষ্ট করে এখানে রয়েছেন, এত অত্যাচার সহ্য করে? তাহলে তোমাদের বলতে আমার এতটুকু লজ্জা নেই। আমার ছেলে মানে উচ্চ মাধ্যমিক পাশ করে ও সেন্ট থমাস কলেজে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়, এবং ওখানকার ক্যাম্পাসিংয়ে ও ভালো চাকরি পেল না। তখন তার বাড়িতে এরকম অশান্তি, নিত্য অশান্তি, বাধ্য হয়ে আমি ওকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাই। ওখানে গিয়ে জব পেলো, এবং ওর কাছেই আমি ছিলাম। হ্যাঁ, বিগত আজকে 6.5-7 বছর আমি ওর কাছেই ছিলাম। কিন্তু ব্যাঙ্গালোর একটা এক্সপেন্সিভ রাজ্য, মানে ওখানে খরচা মারাত্মক। বাড়ি ভাড়া, বিশেষ করে করোনার পর থেকে বাড়ি ভাড়া মানে সাংঘাতিক বেশি। এই কারণে ওখানে দুজনে মিলে থাকা খুব কষ্ট। যদি আমি ওয়ার্কিং হতাম, আমি কাজকর্ম করতাম, আমিও কিছু ওকে দিতে পারতাম, তাহলে ওর পক্ষে চালানোটা অসম্ভব ছিল না। কিন্তু আমি দেখলাম যে আমি পারছি না ওকে নিয়ে ব্যাঙ্গালোরে চালাতে, কারণ ও সত্যি কথা এমনই একটা ছেলে, ও যা রোজগার করতো সবই আমার হাতেই তুলে দিত, পুরো সংসারটাই আমি চালাতাম। এইবারে তারপর আমি দেখলাম যে এরকম
মানে কি বিরাট কিছু তো দেখো, এখন এই 28 বছর বয়সে তো আমার ছেলে লাখ 2-1 টাকা মাইনে পাবে না, তাই না বলো? তাই সুতরাং দেখলাম খুবই অসম্ভব ওখানে চালানো। তারপর ও এখন যেটাতে চাকরি করে তারাও বলল যে এখানে এখন পড়ে থেকো না, ওয়ার্ক ফ্রম হোম করো, কারণ কোম্পানিগুলো এই করোনার মধ্যে কি করেছে জানো, সব ভাড়া দিয়ে দিয়েছে, সব 10 তলা 12 তলা কোম্পানি অন্যান্য কোম্পানিকে ভাড়া দিয়ে দিয়েছে। এখন ওদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মানে মানে সিট রিজার্ভ করে তারপরে ঢুকতে হয়। এই জন্য ওর থেকে যারা উঁচু র্যাঙ্কে আছে তাদের হয়তো সপ্তাহে 1 দিন ডাকছে কিংবা 2 সপ্তাহে 1 দিন ডাকছে, আর ওরা যেহেতু জুনিয়র ওই জন্য ওদেরকে বলছে যে তোমরা বাড়ি থেকেই কাজ করো। এই জন্য আরও চলে এলাম যে প্রচুর টাকা ভাড়া, মানে 25,000 টাকার নিচে দুটো মানুষ থাকতে পারবে না। মানে তোমরা কল্পনা করতে পারবে না, যারা দেখোনি যে ব্যাঙ্গালোরে থাকার যে কী কষ্ট, ছেলে মেয়েগুলো যে কী করে থাকে, কীভাবে থাকে, তারা যারা দেখোনি তারা যদি পারো একবার দেখে এসো, তাহলে এই প্রশ্নটা করবে না। হ্যাঁ, আমি যে প্রশ্ন করেছি তাকে আমি এতটুকু দোষ দিচ্ছি না, তিনি না জেনেই প্রশ্নটা করেছেন, এটাই আমি মানছি। আর যদি দোষও দেন উনি ওনার মনের কথাটাই বলেছেন, তাতে আমার এতটুকু দুঃখ নেই। কারণ আমি সবসময় বলি আমি ঠাকুর আর মায়ের চরণের তলায় বসে সমস্ত কিছু তোমাদের প্রশ্নের উত্তর দিই। আমি যদি অন্যায় করি আমার বিচার ঠাকুর করবেন, মা করবেন, সেটা আমি খুব ভালো করে জানি। আমি তো একজন অনাথ মেয়ে, আমার বাবা মা কেউ নেই, আছে ভাইরা আছে, কিন্তু যাই হোক এইবারে সেটাই তোমাদের বললাম, ওর কাছেই ছিলাম আমি এই 3-4 মাস এখানে এসেছি। আর ও বললো চলো মা কলকাতায় চলে যাই, তাহলে বাড়ি ভাড়াটা আমার লাগছে না, এই যে 20-25 টাকা বাড়ি ভাড়া আর প্লাস আর সঙ্গে ইলেকট্রিক খরচা এইসবগুলো লাগছে না। এই জন্য বলছে যখন কোম্পানি বলছে যে বাড়ি থেকেই কাজ করো, সেই জন্যই আরও চলে এসেছি। আবার যদি আরও মানে আইটি কোম্পানির ছেলেরা তো একটা কোম্পানিতে বেশি দিন থাকে না, যদি আরও ভালো টাকার জব পায় তখন ও চলে যাবে এবং ওর সঙ্গে আমি চলে যাব। কিন্তু আরও একটা কি সমস্যা যেন, আমি তো সর্বদিকে অসুস্থ, আমার অনেক রকম কমপ্লিকেশান আছে। এবারে ও চাকরি করবে না আমাকে নিয়ে দৌড় করবে, যদি বলবে আপনাকে এখানে থাকলে দেখবে কে, সেটাও ঠিক। সেই জন্য ও যদি আরও ভালো মানে চাকরি পায় ব্যাঙ্গালোরে, মানে এইটা ছেড়ে যদি আরও ভালো চাকরি পায় তখন আবার চলে যাব ওর সাথে, আবার থাকবো। কিন্তু বারবার বলছি প্রচণ্ড এক্সপেন্সিভ, মানে চিন্তা করতে পারবে না। নিশ্চয়ই যিনি প্রশ্নটা করেছেন তিনি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আমি তার প্রশ্নের কোনো দোষ ধরছি না, আমার কোনো দুঃখও পাচ্ছি না। আপনারা জানেন না, আপনার জায়গায় আমি থাকলে এই প্রশ্নটাই করতাম। যাই হোক, তাহলে ব্লগটা তাহলে এইভাবেই শেষ করছি। আশা করি আপনারা আবার পাশে থাকবেন, আর ঈশ্বরের ঠাকুরের করুণায় আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমার এতটুকু দুঃখ নেই, তবে সত্যিটা প্লিজ দয়া করে একটু জানুন। আমি জানি আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা বিশ্বাস করুন ঠাকুরকে, আপনারা বিশ্বাস করুন মাকে, কারণ ঠাকুর আর মা, আমি যদি এতটুকু মিথ্যে বলি ঠাকুর আর মা আমাকে ঠিক শাস্তি দেবেন। এই তো শাস্তি পাচ্ছি, দেখো এই মাত্র 53 বছর বয়সে চোখের দৃষ্টি হারিয়ে ফেলছি, এর থেকে বড় শাস্তি আছে? তাহলে তোমরা আমার পাশে থেকো, আমার ব্লগটা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার খুব নতুন একটা ভালো ব্লগ নিয়ে আসবো তাড়াতাড়ি। আজকের মতন টাটা।